আচ্ছা, আজকে আমি তোমাদের হচ্ছে দ্বিমূলক মৌলের গতদিন কি বৈশিষ্ট্যগুলো এমনিতে আলোচনা করছি, অবস্থানগত মৌলকে একটু আলোচনা করছি। আজকে হচ্ছে একটু সন্নিবেশ সমযোজী বন্ধন। হ্যাঁ, এটা একটু ওকে। হ্যাঁ আজকে দেখবে আপনি ঠিক আছে, কিন্তু আজকে কতজন অংশগ্রহণ করছে সেটা কই? 3 জন, এই যে আমি আর এই যে 2 জন বলতেছে। সবচেয়ে আচ্ছা, সবাই দেখো একটু সন্নিবেশ সমযোজী বন্ধন কি। সন্নিবেশ সমযোজী বন্ধনের গঠনের শর্ত লিখো। তো আমরা ওভারঅল আগে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনটা বুঝে নেই, ঠিক আছে। যে সংজ্ঞাটা হচ্ছে, যে সমযোজী বন্ধন গঠনে শেয়ারকৃত ইলেকট্রন জোড় কোন লিগ্যান্ড এর পরমাণু বা আয়ন যোগান দেয়, তাকে কি সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। খেয়াল করো, এমনিতে সমযোজী বন্ধন আর এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, এর মধ্যে পার্থক্যটা কি একটু সবাই দেখো। যে মনে করো হাইড্রোজেন পরমাণুর সাথে আরেকটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু গঠন হয়। এরকম হাইড্রোজেন হাইড্রোজেন এটাকে বলা হয় কি একক বন্ধন, সমযোজী বন্ধন। আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ারটা দেখি, হাইড্রোজেনের যুগ্মীয় স্তরে কি আছে, একটা ইলেকট্রন আছে। আর আরেকটা হাইড্রোজেন পরমাণুর যুগ্মীয় স্তরেও কি আছে, একটা ইলেকট্রন আছে। তো এই দুটো পরস্পর শেয়ার করবে। এটা তোমাদের 9 এর ধারণা, ঠিক আছে। ইলেকট্রন শেয়ার করলো, তাহলে এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। তাহলে হাইড্রোজেনের একটা বিজোড় ইলেকট্রন অপর হাইড্রোজেনের আরেকটা বিজোড় ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে কি হচ্ছে, এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। তাহলে পরমাণু যোজনী স্তরে সমান সংখ্যক যোজনী ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের বিষয়টা একটু আলাদা। এটা হচ্ছে যে মনে করো হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন এর ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়, H0। হাইড্রোজেন আয়নে কোনো ইলেকট্রন নাই, তাহলে হাইড্রোজেনের এই 1s অরবিটালটা একবারে ফাঁকা, কোনো ইলেকট্রন নাই। আবার অপর পাশে ধরো যে অ্যামোনিয়া অণু, খেয়াল করো অ্যামোনিয়া অণুর নাইট্রোজেনে কি আছে, তোমরা নাইট্রোজেনই পড়ছো, নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে এক জোড়া। খেয়াল করো এইখানে একটু দেখো, নাইট্রোজেন পরমাণু মনে করো, নাইট্রোজেনের যোজনী স্তর, প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, তানভীর প্রথম শক্তি স্তরে নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন, দুইটা। দুইটা। তারপরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন, পাঁচটা। পাঁচটা। তাহলে প্রথমে দেখো একখানে আছে মনে করো কি একটা 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 একটা, এই পাঁচটার মধ্যে একটা কি আছে, জোড় আছে, একটা জোড়। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে নাইট্রোজেন এখানে, তিনটা। তিনটা। এখন শোনো, অধাতুর পরমাণুর যোজনী স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। অধাতুর পরমাণুর যোজনী স্তরের বা সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যাই তার যোজনী। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন তিনটা আছে, তার মানে নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী 3। আর এই যে হাইড্রোজেন পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস খেয়াল করি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, যোজনী স্তরে একটা ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন একটা, তাহলে এর যোজনী 1 এবং এ কি করতে পারে, নাইট্রোজেনের আরেকটা যোজনী ইলেকট্রন শেয়ার করে, এ 2 এর নিয়ম পূর্ণ হয়। তার মানে একটা সমযোজী বন্ধন গঠন হলো, এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা কি সমযোজী বন্ধন গঠিত হলো। এপাশে আরেকটা কি
আরেকটা হাইড্রোজেন পরমাণু নাইট্রোজেনের আরেকটা বিজোড় ইলেকট্রন শেয়ার করে কি আরেকটা সমযোজী বন্ধন। আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা ইলেকট্রন শেয়ার করে আরেকটা হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠিত হলো কয়টা? দিব্য বলো। তিনটা। এই যে নাইট্রোজেনের এই যে সাথে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার হলো, এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কি বলা হয়? আবিদ বলো দেখি, শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে কি বলে? সমযোজী বন্ধন। না, সমযোজী বন্ধন তো গঠিত হলো। এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইংরেজি হচ্ছে বন্ড পেয়ার, সেখান থেকে আমরা সংক্ষেপে এটাকে বলবো বিপি দ্বারা চিহ্নিত করব। তাহলে এটা বন্ড পেয়ার ইলেকট্রন। আর নাইট্রোজেনের যোজনী স্তরের যে ইলেকট্রন জোড় বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই এটাকে বলা হয় লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। লোন পেয়ার ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যুজতা স্তরে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন কয় জোড়া আছে? 3 জোড়া। আর লোন পেয়ার ইলেকট্রন 1 জোড়া। 1 জোড়া। গুড। তাহলে এখন খেয়াল করো, একটু খেয়াল করো সবাই। এই যে নাইট্রোজেনের যোজনী স্তরের এই যে ইলেকট্রন জোড়া আছে লোন পেয়ার ইলেকট্রন, হাইড্রোজেন আয়নের তো এই যে এস অরবিটালে কোনো ইলেকট্রনই নাই, এটা ফাঁকা হয়ে আছে। এই নাইট্রোজেনের এই ফাঁকা অরবিটাল, হাইড্রোজেনের ফাঁকা অরবিটাল 1s অরবিটাল ফাঁকা অরবিটাল এই যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন গঠিত হয়। এই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়নের এস অরবিটালে কোনো ইলেকট্রন ছিল না, সেটা নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা গঠিত হয় সেটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, সংক্ষেপে সন্নিবেশ বন্ধন। এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। ওকে। আর এই বন্ধনগুলো হচ্ছে এই হাইড্রোজেনের একটা বিজোড় ইলেকট্রন নাইট্রোজেনের একটা বিজোড় ইলেকট্রন শেয়ার করে হয়েছে। এভাবে বিজোড় ইলেকট্রন উভয় পরমাণু একটা করে বিজোড় ইলেকট্রন শেয়ার করে যে বন্ধনটা হয় সেটা সাধারণ সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন আর এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। পার্থক্যটা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, পার্থক্যটা আরো আমরা দেখব একটু। আচ্ছা, 1 মিনিট একটু। আচ্ছা, সবাই খেয়াল করো, আমরা সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধন আরেকটু কি বিষয়টা দেখে নেই। তোমরা একটু সবাই এখানে খেয়াল করো যে আমাদের দেখো ফ্লোরিনের সাথে ফ্লোরিন এর একটা পরমাণুর সাথে একটা পরমাণু যুক্ত হয়ে ফ্লোরিন অণু গঠিত হয়, দ্বিপরমাণু অণু। এখানে ফ্লোরিনের গাঠনিক সংকেতটা যদি আমরা দেখি, ফ্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে একক বন্ধন আছে। তাহলে আমরা এই সাধারণ রেখার মাধ্যমে কি দেখাই? এই যে সাধারণ একটা রেখার মাধ্যমে, লাইনের মাধ্যমে দেখাই সমযোজী বন্ধন। এটা হচ্ছে সমযোজী বন্ধন প্রকাশ করার নিয়ম। আচ্ছা, আবার খেয়াল করো, ওই যে অ্যামোনিয়া অণু NH3 এভাবে লিখলাম আমি, আর নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেন আয়ন শেয়ার করতেছে, হাইড্রোজেন আয়ন। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন হাইড্রোজেনের দিকে শেয়ার হচ্ছে, এ গ্রহণ করতেছে। তাহলে এখানে অ্যামোনিয়াটা হচ্ছে দাতা, ডোনার। সন্নিবেশ বন্ধন গঠনে এরকম দাতা লাগবে আর একজনের ফাঁকা অরবিটাল লাগবে। যেমন হাইড্রোজেনের যোজনী স্তরে 1s অরবিটালটা ফাঁকা আছে, যার ফাঁকা অরবিটালের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে সে হচ্ছে গ্রহিতা। তাহলে দাতা থেকে গ্রহিতার দিকে আমরা এভাবে তীর চিহ্নের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন প্রকাশ করি। তাহলে অ্যামোনিয়াম আয়ন এভাবে গঠিত হয়।
তাহলে গঠিত হয় অ্যামোনিয়াম আয়ন। নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করছে, তাহলে এটা সাধারণ রেখার মাধ্যমে আমরা সমযোজী বন্ধন দেখাচ্ছি। আর এখানে হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন আয়ন যখন নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন নিয়ে নিছে, তখন হাইড্রোজেন আয়নের উপর আর চার্জ থাকবে না, এই হাইড্রোজেনের ধনাত্মক চার্জটা চলে যাবে নাইট্রোজেনের কাছে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এটা একটা জটিল আয়ন, এটার নাম কি? এটা একটা জটিল আয়ন। এই জটিল আয়নটাকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, NH4। আমরা সাধারণত প্লাসটা এখানে দেই, এটা আসলে সামগ্রিকভাবে সবার উপরে প্লাস চার্জ। অথবা অনেক ক্ষেত্রে আমরা এভাবে জটিল আয়নের চতুর্পার্শ্বে থার্ড ব্র্যাকেট দেই, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে ধনাত্মক চার্জটা দিই। মূলত এই ধনাত্মক চার্জটা কেন্দ্রীয় পরমাণুর উপরে থাকে। এটা কি বুঝছো তোমরা? তাহলে এখানকার এই বন্ধন, এই বন্ধন এবং এই বন্ধনটা হচ্ছে, এই 3টা বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, আর এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনকে সংক্ষেপে সন্নিবেশ বন্ধন বলবো আমরা। আচ্ছা, সমযোজী বন্ধনের ইংরেজি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ইংরেজি টার্মগুলো অবশ্যই তোমরা এখন থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোর পরিভাষাগুলো শিখবা। আর কোঅর্ডিনেট বন্ড মানে হচ্ছে কি? সন্নিবেশ বন্ধন। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, আচ্ছা, তাহলে সন্নিবেশ বন্ধন গঠনে কি লাগবে? দাতা লাগবে আর গ্রহিতা লাগবে। এখানে দাতার বৈশিষ্ট্য হচ্ছে দাতাতে লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। আর গ্রহিতার যোজনী স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে, যোজনী স্তরে ফাঁকা অরবিটাল, ফাঁকা অরবিটাল থাকতে হবে। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার, বুঝতে পারছি। দিব্য, জি স্যার। আবিদ, জি স্যার বুঝছি। আচ্ছা আরেকটু দেখো সবাই, এরকম সন্নিবেশ বন্ধন অনেক অণুতেই হতে পারে। মনে করো সন্নিবেশ বন্ধন গঠনে লোন পেয়ার ইলেকট্রন যাদের আছে, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানির অণু গঠিত হয়, এটা হচ্ছে পানির অণুর গাঠনিক সংকেত। পানির অণুর অক্সিজেনে মুক্তজোড় ইলেকট্রন আছে, অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার ইলেকট্রন। এখন অক্সিজেনের এই মুক্তজোড় ইলেকট্রন আছে, খেয়াল করো তোমরা একটু, অক্সিজেন পরমাণুর এটা যোজনী স্তর। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। 8। এটা হচ্ছে এর নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, 1s অরবিটাল। ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি এরকম, অক্সিজেন 8, 1s2, 2s2, 2p4। এটা সাধারণ পরমাণুর সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটাকে যদি আমরা হুন্ডের নিয়ম অনুসারে লিখি, পি অরবিটালের ভাগটা কি রকম হবে? দিব্য বলো একটু। px2 py1 pz1। গুড। তাহলে 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। এটা হুন্ডের নিয়ম অনুসারে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা আবিদ বলো, অক্সিজেনের যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? স্যার 2টা। 2টা। এটা হচ্ছে তার যোজনী স্তর, এটা হচ্ছে তার যোজনী স্তর। এই যে অক্সিজেন একটা অধাতুর মৌল, অধাতু পরমাণু, অধাতুর পরমাণুর যোজনী স্তরে এই দুটো হচ্ছে বিজোড় ইলেকট্রন, এটাই তার যোজনী নির্দেশ করে। তাহলে যোজনী হবে 2। কোন
কোন অধাতুর পরমাণুতে যতটি বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী তত, তাহলে যোজনী 2। আর এর লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া আছে? এই যে যোজনী স্তরের যে ইলেকট্রন জোড়গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তারা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। তাহলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া। 2 জোড়া। তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2 জোড়া। এই যে এই বিজোড় ইলেকট্রন গুলো অপর পরমাণুর বিজোড় ইলেকট্রনের সাথে শেয়ার করে কি হয়? সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন অক্সিজেনের বিজোড় ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন, হাইড্রোজেনের বিজোড় ইলেকট্রন এবং অক্সিজেনের বিজোড় ইলেকট্রনের মাধ্যমে আরেকটা সমযোজী বন্ধন। আর অক্সিজেনের যোজনী স্তরে কি আছে? 2 জোড়ার মুক্ত জোড় ইলেকট্রন। এখন খেয়াল করো, হাইড্রোজেন আয়নে তো কোনো ইলেকট্রন নাই, তাহলে হাইড্রোজেনের 1s অরবিটাল ফাঁকা আছে, সে অক্সিজেনের মুক্ত জোড় ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করে কি গঠিত হবে? H O H, তারপর কি এটাও H, আর এটা হচ্ছে H O প্লাস। আর অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন ছিল কি? 2 জোড়া, 1 জোড়া শেয়ার করছে, আর আছে 1 জোড়া। ওকে, এটা হচ্ছে এটার নাম কি? H3O প্লাস। নাম কি? এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন কি বুঝছো তোমরা? ধনাত্মক আয়নের নামের শেষে ইয়াম যোগ থাকে। ধনাত্মক আয়নের নামের শেষে কি থাকবে? ইয়াম। এটাকে বলা হয় সাফিক্স। সাফিক্স বা পরপদ হিসেবে ইয়াম যুক্ত থাকে। যেমন এর আগে অ্যামোনিয়াম, তারপর কি ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সবার নামের শেষে ইয়াম আছে। পরপদের ইংরেজি হচ্ছে কি? সাফিক্স। তাহলে নামের শেষে নামের শেষে এখানে কি থাকতেছে? পরপদ হিসেবে ইয়াম যুক্ত থাকলে সেটা হচ্ছে ধনাত্মক আয়ন। ব্যতিক্রম হচ্ছে কি? হিলিয়াম নামের শেষে ইয়াম থাকলেও কিন্তু এটা পরমাণু। আর ধাতুগুলোর নামের শেষে সাধারণত ইয়াম থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। ব্যতিক্রম আছে এটারও, নিকেল, জিঙ্ক, কোবাল্ট, এদের নামের শেষে কিন্তু ইয়াম নাই। আচ্ছা, যাই হোক, আমরা আরেকটু সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের বেসটা কি আরেকটু স্ট্রং করে নেই। অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেন অণু গঠিত হয়। এখানে অক্সিজেনের যোজনী 2, 2 পরমাণু দুটো করে ইলেকট্রন শেয়ার করে। আসলে অক্সিজেনের মধ্যে কি থাকে? অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। এটার নাম হচ্ছে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। হাইড্রোজেনের মধ্যে কি থাকে? একক বন্ধন। যেহেতু হাইড্রোজেনের যোজনী কি? 1, তাহলে এটাকে বলতেছি সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, এটাকে বলতেছি ডাবল বন্ড বা দ্বিবন্ধন। এরকম নাইট্রোজেন পরমাণুর সাথে অপর নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেনের যোজনী 3, ত্রিবন্ধনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকবে। তাহলে এই নাইট্রোজেন অণু এর গাঠনিক সংকেত হচ্ছে এটা। ওকে, আমরা একটু ইলেকট্রন শেয়ার গুলো দেখি। ইলেকট্রন শেয়ারের লুইস চিত্রটা জাস্ট বোঝাই দেই তোমাদেরকে। যেমন হাইড্রোজেন পরমাণু, এর যোজনী স্তরে একটা ইলেকট্রন, একটার ক্ষেত্রে আমরা দিচ্ছি ডট, আর একটা পরমাণুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রনকে দেব কি? ক্রস। তাহলে একটা হাইড্রোজেনের যোজনী ইলেকট্রন ডট, আরেকটার ক্রস। এভাবে আমরা এই ডট আর ক্রস এর মাধ্যমে কি একটা সমযোজী বন্ধনকে দেখাতে পারি, যে একটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন অপর হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন সমযোজী বন্ধন গঠিত হয়েছে। এটা কি বুঝছো ডট ক্রসের বিষয়টা? জি স্যার। এই ডট ক্রস আমরা শুধু যোজনী স্তরের ইলেকট্রন গুলো দেখাবো। ফ্লোরিনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে?
3টা। ফ্লোরিনের যোজনী স্তরে 3টা ইলেকট্রন আছে। 3টা? ভালো করে বলো। দিব্য ঠিক আছে এটা? 7টা মনে হয়। হ্যাঁ, ফ্লোরিনের পানির সংখ্যা কত? 9। 9। তাহলে যোজনী স্তরে কটা ইলেকট্রন আছে? প্রথম শক্তি স্তরে কটা? 2টা। তাহলে 1s2। দ্বিতীয় শক্তি স্তরে 2s2 2p5। তার মানে এই যে কি 9টা হয়ে গেছে। এর মধ্যে এটা হচ্ছে যোজনী স্তর। যোজনী স্তরে তাহলে কটা ইলেকট্রন আছে? 7টা। 8টা। এই 7টা ইলেকট্রন কিভাবে আছে যদি আমরা হুন্ডের নীতিতে লিখি এটা আরো ক্লিয়ার হবে। হুন্ডের নীতি হচ্ছে এই যে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে। একই উপশক্তি স্তরে যে বিভিন্ন অরবিটাল গুলো আছে সেখানে ইলেকট্রন গুলোকে বিন্যস্ত করার নিয়মটা হচ্ছে হুন্ডের নিয়ম। হুন্ডের নিয়ম মনে আছে তানভীর? মানে বলো। সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের সময় যতক্ষণ পর্যন্ত অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত অযুগ্ম ইলেকট্রন প্রবেশ করবে আর এই অযুগ্ম ইলেকট্রন গুলো স্পিন একমুখী হবে। গুড। আর যদি আরো ইলেকট্রন থাকে স্যার তাহলে পরে স্যার আবার যেখানে আবার বিজোড় সমানভাবে ভাগ হবে। হ্যাঁ, ওই অরবিটাল গুলো আবার ইলেকট্রন দ্বারা যুগ্ম হবে আর কি, জোড় হবে। তাহলে px 2py এই 2pz, তাহলে কোন উপশক্তি স্তরে যদি একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে তাহলে এখানে সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে 3টা। তাহলে এই সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন এমন ভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। এখানে অযুগ্ম ইলেকট্রন গুলোর স্পিন হয় কি একমুখী আর যুগ্ম ইলেকট্রন গুলোর স্পিন হয় বিপরীতমুখী। তাহলে 2px2 2py2 2pz1। তাহলে এখানে যোজনী স্তরে ইলেকট্রন থাকতেছে কি 2s2 2px2 2py2 2pz1। তাহলে 7টা ইলেকট্রনকে আমরা এভাবে দেখাবো। এখানে মনে করো একটা দেখালাম ডট, আর এখানে এক জোড়া ইলেকট্রন, আরেক পাশে কি আরেক জোড়া ইলেকট্রন, আর নিচের দিকে আরেক জোড়া ইলেকট্রন। তাহলে এভাবে চারপাশে এভাবে কি 7টা ইলেকট্রন দেখাবো। আর একটা ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে সেটা ক্রস দিয়ে দেখাবো। তাহলে এটা ক্রস, তাহলে উপরের দিকে কি ক্রস এক জোড়া, ডানে ক্রস এক জোড়া, আর নিচের দিকে ক্রস এক জোড়া। তাহলে এর বিজোড় ইলেকট্রন একটা আছে, এখানে বিজোড় ইলেকট্রন একটা, যোজনী এক। আর এই দুটাকে নিয়ে ফ্লোরিন ক্লোরিন, এটার ডট আর এটার ক্রস মিলে একটা কি সমযোজী বন্ধন। আর এখানে অন্যগুলো জোড়গুলো এভাবে দেখাবো। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে এভাবে আমরা লুইস চিত্রের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন দেখাতে পারি। এটা জাস্ট, এটা কখনো পরীক্ষায় আসবে না, বইয়ে দেখবা যে এই চিত্রগুলো দেয়া আছে, চিত্রগুলো বোঝার জন্য জানাই দিলাম বেসিক জ্ঞান হিসেবে। আচ্ছা, এখন খেয়াল করো অক্সিজেনের যোজনী স্তরে 6টা ইলেকট্রন আছে। তাহলে 2টা অক্সিজেনের ক্ষেত্রে একটাতে কি আছে মনে করো এক জোড়া, আর এখানে দেখো পাশাপাশি 2টা অক্সিজেনের মধ্যে যেহেতু দ্বিবন্ধন গঠিত হবে, এর একটা বিজোড় ইলেকট্রন আর একটা অক্সিজেনের বিজোড় ইলেকট্রন ক্রস, এর একটা বিজোড় ইলেকট্রন আর একটা অক্সিজেনের বিজোড় ইলেকট্রন ক্রস। তাহলে এটার মাধ্যমে একটা বন্ধন, এটার মাধ্যমে একটা বন্ধন। এটার কি আছে এই দুই জোড়া হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন। তাহলে অক্সিজেন অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয় জোড়া আছে? কত জোড়া আছে? 3 জোড়া। হয়নি,
তো 2 জোড়া। হয়নি, এই অক্সিজেন অণুতে বলছি, এটা পুরোটাই অক্সিজেন অণু। এটা আর এটা স্যার 4 জোড়া। 4 জোড়া। রাইট। তাহলে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, 4 জোড়া। বোঝা গেছে কি? আর এই ডটের সাথে এই ক্রস মিলে কি একটা সমযোজী বন্ধন, এই ডটের সাথে এই ক্রস মিলে একটা সমযোজী বন্ধন। বোঝা গেছে? ওকে, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনও এভাবে গঠিত হতে পারে। নাইট্রোজেন পরমাণু যোজনীয় স্তরে কয়টা ইলেকট্রন আছে? 5টা। এই 5টার মধ্যে এটার একটা ডট আর এটার একটা ক্রস, বিজোড় ইলেকট্রনের সাথে বিজোড় ইলেকট্রন, এভাবে একক বন্ধন। এটা ডট, এটা ক্রস, এটার একটা ডট, এটার ক্রস, এই যে পাশাপাশি এটা দেখালাম, এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন। আর এই নাইট্রোজেনের মনে করো এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, এই নাইট্রোজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন, তাহলে যোজনীয় স্তরে 5টা ইলেকট্রন, তাহলে এরও 5টা ইলেকট্রন। এগুলো ডট দিয়ে দেখাচ্ছি, এটার গুলো ক্রস দ্বারা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের লুইস চিত্র। ওকে, আমরা আরেকটু সন্নিবেশ সমযোজী বন্ধনটা ক্লিয়ার করব, কারণ সন্নিবেশ সমযোজী বন্ধনের বেসটা ঠিক না হলে আমাদের ওই যে জটিল যৌগের গঠনটা বুঝতে সমস্যা হবে। সবাই খেয়াল করো, অ্যামোনিয়ার নাইট্রোজেনে কি আছে? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। অ্যামোনিয়ার নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এর বোরনের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে? দিব্য বলো, কয়টা ইলেকট্রন আছে? 3টা। না, হয় নাই। এই যে এখানে বোরন ট্রাইফ্লোরাইডে এখানে নাই স্যার। কতটা ইলেকট্রন আছে যোজনী স্তরে? মনে করো বোরন পরমাণু, এটা মনে করো নিউক্লিয়াস, এটাকে এমনিতে দিচ্ছি, এটা নিউক্লিয়াস। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 2টা। এক জোড়া। আর তারপরে শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? 3টা। 3টা। বোরন 5, বোরন 5। খেয়াল করো, 1s2, 2s2, 2p1। এমনি সাধারণ অবস্থায় বোরন পরমাণুতে বিজোড় ইলেকট্রন থাকে একটা, কিন্তু বোরনের যোজনী হচ্ছে 3। বোরন সবসময় তার 3 যোজনী ব্যবহার করে। এই উত্তেজিত অবস্থায় বোরনের উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস আমরা এভাবে স্টার চিহ্ন দ্বারা দেখাবো, সমান সমান কি 1s2, এই 2s এর একটা ইলেকট্রন শক্তি শোষণ করে, এখানে মনে করো 2px, এখানে আগে থেকে একটা ইলেকট্রন আছে 2py, এটা ফাঁকা আছে, যেটু ফাঁকা আছে। ওকে, এস এর 2টা ইলেকট্রনের একটা ইলেকট্রন শক্তি শোষণ করে কি হবে? এস থেকে py এ চলে যাবে। তাহলে উত্তেজিত অবস্থায় বোরনের যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? 3টি। বিজোড় ইলেকট্রন আছে 3টি, তার মানে এর যোজনী 3। এখন ওই 3টি ইলেকট্রন 3টি ফ্লোরিন পরমাণুর সাথে মনে করো শেয়ার করবে, 3টি ফ্লোরিন পরমাণুর সাথে শেয়ার করলো। তাহলে বোরনের যোজনী স্তরে বন্ধনজোড় ইলেকট্রন কয় জোড়া? বলো, যে কোনো একজন, নাবিদ বলো। স্যার আরেকবার প্রশ্নটা। এই যে বোরনের যোজনী স্তরে বন্ধনজোড় ইলেকট্রন, এই যে বোরন ট্রাইফ্লোরাইড অণু গঠনের পর যোজনী স্তরে বন্ধনজোড় ইলেকট্রন কয় জোড়া আছে? স্যার 3 জোড়া। 3 জোড়া, রাইট। এখানে এক জোড়া, এক জোড়া, এক জোড়া, 3 জোড়া আছে। তাহলে এই যে বোরনের এখনো কি অষ্টক পূরণ হয়েছে? না। তাহলে অষ্টক পূরণের জন্য আরো কি করতে পারে? এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে না? জি স্যার। শেয়ার করতে পারে। আচ্ছা শোনো, সবাই দেখো, এই যে বোরনের এই পাশে আরো এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে। এই বোরন ট্রাইফ্লোরাইড কি করতে পারে?
এই নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে এভাবে। তাহলে শেয়ার করে কি করতে পারে? নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে এ দাতার কি আছে? মুক্তজোড় ইলেকট্রন, আর এ হচ্ছে গ্রহিতা। বোরনের যোজনীয় স্তরে ফাঁকা অরবিটাল আছে। তাহলে এই যে বোরনের যোজনীয় স্তরে 2s1 2px1 2pzy1 আর 2pz অরবিটালটা কি ফাঁকা আছে না এখনো? এই অরবিটালটা ফাঁকা। এই ফাঁকা অরবিটালের সাথে নাইট্রোজেনের এই লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করে এখানে কি বন্ধন গঠিত হবে? সন্নিবেশ বন্ধন। এটা কি বুঝছো? এরকম বিষয়টা মনে করো বোরনের সাথে এখানে কি একটা ফ্লোরিন, এপাশে আরেকটা ফ্লোরিন, এপাশে আরেকটা ফ্লোরিন, তাহলে বোরন ট্রাইফ্লোরাইড। এটা মনে করো বোরন, আর প্রথম শক্তি স্তরে দুটো ইলেকট্রন, আর এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রনের সাহায্যে নাইট্রোজেন বোরনের সাথে এভাবে যুক্ত হলো। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেনের কি মুক্তজোড় ইলেকট্রন যেটা ছিল সেই ইলেকট্রন জোড়ের মাধ্যমে এখানে সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে। তাহলে নাইট্রোজেন পরমাণু। আর এটা হচ্ছে প্রথম শক্তি স্তরের কয়টা ইলেকট্রন? স্যার দুটো। হ্যাঁ বলো। স্যার যদি মুক্তজোড় ইলেকট্রন নাইট্রোজেনের না থাকতো তাহলে তো এখানে সন্নিবেশ সমাধি বন্ধন গঠিত হইতো। হয়তো না, সন্নিবেশ বন্ধন গঠনের শর্তই তো বললাম। দাতা পরমাণুতে কি থাকতে হবে? লোন পেয়ার ইলেকট্রন থাকতে হবে, আর গ্রহিতা পরমাণুর যোজনীয় স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে। এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠনের শর্ত। বোঝা গেছে কি? স্যার স্যার ফাঁকা অরবিটাল কি যে কোনো অরবিটাল ফাঁকা থাকলে হবে? যোজনীয় স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে। যেমন কার্বনের দেখো, কার্বন 6। এখন মনে করো কার্বন হচ্ছে 1s2 2s2 2p2। এখন কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটাকে একটু সাইজ করে নেই, হুন্ডের নিয়ম অনুসারে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখি, তাহলে উত্তেজিত অবস্থায় কার্বনের যোজনীয় স্তরে কি থাকবে? 1s2, এই যে এর 2p2 না, এটাকে এইভাবে লিখি 2s 2px 2py আর 2pz। ওকে, এখন খেয়াল করো 2s2 মনে করো ছিল, আর 2p2 হুন্ডের নীতি অনুসারে লিখলে এটা 1 আর এটা 1, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা। এই জন্য কার্বনের যোজনী 2 হয়, যেমন কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী 2। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা এই কার্বনের জন্য প্রযোজ্য। কিন্তু মনে করো মিথেন অণু গঠনে কার্বনের যোজনী কত? 4। তাহলে মিথেনের কার্বনে কি থাকতে হবে? চারটা কি থাকতে হবে? বিজোড় ইলেকট্রন থাকতে হবে। কার্বনের 4টা বিজোড় ইলেকট্রন কিভাবে হবে? এই কার্বনের একটা ইলেকট্রন 1s থেকে ইলেকট্রন শক্তি শোষণ করে কি 2p তে যাবে। ওকে, তাহলে বিজোড় ইলেকট্রন এখন কয়টা হলো? 4টা। বিজোড় ইলেকট্রন কয়টা হচ্ছে? 4টা। তাহলে কার্বনের যোজনী 4 যেহেতু, তাহলে কার্বন 4টা হাইড্রোজেনের সাথে 4টা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। কার্বনের যোজনী স্তরে 2টা 3টা 4টা বিজোড় ইলেকট্রন। তাহলে এটার সাথে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এটার সাথে আরেকটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, এটার সাথে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, এটার সাথে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো। তাহলে কার্বনের তো অষ্টক পূরণ হয়ে গেছে না? তাহলে কার্বন আর কি করতে পারবে না? সন্নিবেশ বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ কার্বনের কি নাই এখানে? ওই যে দাতা পরমাণু হওয়ার জন্য যে মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, লোন পেয়ার ইলেকট্রন নাই, এটা নাই। আবার কার্বনের যোজনী স্তরে 2s পূর্ণ হয়ে গেছে, 2px 2py 2pz এগুলো পূর্ণ হয়ে গেছে। তাহলে কার্বন কি করতে পারবে না? কার্বনের কি নাই? কোনো ফাঁকা অরবিটালও নাই।
তাহলে ফাঁকা অরবিটালও নাই, লোন পেয়ার ইলেকট্রনও নাই, এজন্য মিথেন কি করতে পারবে না, এজন্য মিথেন কি করতে পারবে না, সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে না। বুঝছো কি? অর্থাৎ কার্বন গুলো সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। ক্লিয়ার কি? আচ্ছা, আমরা এখন একটু নোটে ফিরে যাই আবার 1 মিনিটের জন্য। আমাদের মিটিংটা হচ্ছে 1 মিনিট আর থাকবে। তার আগের যৌগটার নাম কি ছিল? ওটা আচ্ছা, অ্যামোনিয়ার সাথে বোরন ট্রাইফ্লোরাইড, তাহলে এটা একটা এটাকে বলা হয় জুট যৌগ। জুট যৌগের নাম ওই দুই যৌগের নাম অনুসারেই হবে, অ্যামিনো বোরন ট্রাইফ্লোরাইড, অ্যামিনো বোরন ট্রাইফ্লোরাইড। ওকে, আচ্ছা জটিল যৌগের নামকরণ আমি পড়াবো। এই যে সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনের শর্ত কি, যে দাতা পরমাণুর আরেকটা নাম হচ্ছে লিগ্যান্ড, দাতার আরেকটা নাম কি, লিগ্যান্ড। লিগ্যান্ডের কোন পরমাণু বা আয়নে মুক্ত জোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, যেমন অ্যামোনিয়া, পানি, পানিতে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়নে 4 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ক্লোরাইড। তাহলে অক্সিজেন ক্লোরিনের চারপাশে কি 4 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে, করবে এখন। আচ্ছা, এখানে বলছিলাম যে দাতা পরমাণুতে কি থাকতে হবে, দাতা পরমাণুর আরেকটা নাম লিগ্যান্ড, যারা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে কি করে সন্নিবেশ সমজীবী বন্ধন গঠন করে, তাদের নাম হচ্ছে দাতা বা লিগ্যান্ড। অ্যামোনিয়া, তারপর কি পানি, এই যে এখানে ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে বললাম যে এর যোজ্যতা স্তরে কি আছে 4 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এমনিতে তো 7টা ইলেকট্রন থাকে ক্লোরিন পরমাণুতে। ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণের পর যোজনীয় স্তরে 8টা ইলেকট্রন হয়ে যায়, আর একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে চার্জ হয়ে যায় মাইনাস। তাহলে এরকম হ্যালাইড আয়ন গুলো সবাই একই রকম। ওকে, আর গ্রহিতা পরমাণু বা আয়নের যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে, যেমন হাইড্রোজেন আয়ন, আর ওই যে বোরন ট্রাইফ্লোরাইড একটা অণু না, তাহলে বোরন ট্রাইফ্লোরাইড অণু, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণু, তারপর হচ্ছে আয়রন ট্রাইক্লোরাইড, আয়রনের ট্রাইহ্যালাইড যৌগগুলো। আচ্ছা, ওই যে অবস্থান্তর ধাতুগুলোর কথা বলছিলাম, অবস্থান্তর ধাতুর ক্যাটায়নের যোজনীয় স্তরে কি থাকে ফাঁকা অরবিটাল থাকে, এরাও কি করতে পারে সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনের সময় ইলেকট্রন গ্রহণ করে, এজন্য এরা হচ্ছে গ্রহিতা। গ্রহিতা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সন্নিবেশ বন্ধন যারা গঠন করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। আচ্ছা, লুইস অ্যাসিড ওই যে হাইড্রোজেন আয়ন মুক্তজোড় ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি করে সন্নিবেশ বন্ধন গঠন করে। তাহলে এরকম যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে এটা লুইস অ্যাসিড, অর্থাৎ গ্রহিতাটা হচ্ছে লুইস অ্যাসিড, আর যারা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা হচ্ছে লুইস ক্ষার। অ্যাসিড ক্ষারের লুইস মতবাদ, যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড, আর যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে তারা লুইস ক্ষার। ওকে, তো এরকম এদের যোজনীয় স্তরে ফাঁকা অরবিটাল থাকার কারণে এরা গ্রহিতা হিসাবে সন্নিবেশ সমজীবী বন্ধন গঠন করে। খেয়াল করো, লুইস অ্যাসিড সমূহ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আয়রন ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, ট্রাইআয়োডাইড, বোরন ট্রাইহ্যালাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ট্রাইক্লোরাইড, ট্রাইআয়োডাইড এগুলো হতে পারে। অবস্থান্তর ধাতু সমূহের যে ক্যাটায়ন গুলো আছে কপার, তারপর হচ্ছে কি ফেরাস, ফেরিক, কোবাল্ট, নিকেল, ম্যাঙ্গানিজ, এই যে অবস্থান্তর ধাতুর আয়নগুলোর যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে, এরাও কি সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনের সময় ইলেকট্রন শেয়ার করে, আর এরা গ্রহিতা হিসেবে কাজ করে। এখন আমরা একটু কি সন্নিবেশ বন্ধন গঠনের ক্ষেত্রে দেখি যে
লিগ্যান্ড কাকে বলে আমরা অলরেডি বলে ফেলছি, তারপরেও একটু দেখি আবার যে লিগ্যান্ড কি, কত প্রকার ও কি কি। তাহলে যে সকল অণু বা আয়ন কোন অণু বা আয়নকে মুক্তজোড় ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে তাদেরকেই কি বলা হয়, লিগ্যান্ড বলে। তাহলে ওই যে অ্যামোনিয়াম অণু গঠনের জন্য কি হচ্ছে, নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন যোগান দিচ্ছে। তাহলে এই নাইট্রোজেন লোন পেয়ার ইলেকট্রন যোগান দিয়ে হাইড্রোজেন আয়নের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ড। আচ্ছা, এরকম দেখো একটা জটিল যৌগ তোমরা পড়ছো, টেট্রাঅ্যামিন। চারটা, এটা থার্ড ব্র্যাকেট, এটা 2+ আয়ন, একটা জটিল আয়ন। টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন, এর সাথে ক্লোরাইড যুক্ত হলে 2টা ক্লোরাইড যুক্ত হবে, সালফেট একটা যুক্ত হবে, 2টা নাইট্রেট যুক্ত হতে পারে, এরকম। এইখানে এই আয়নটা হচ্ছে জটিল আয়ন, টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন। তোমাদের পূর্বের অধ্যায়ে এই যে আয়ন শনাক্তকরণের সময় এই যৌগটা তৈরি হয়েছিল, এটার বর্ণ গাঢ় নীল, গাঢ় নীল। তো ওই যে এই জটিল যৌগ গঠন করে কপার আয়ন 2+ আয়ন, তাহলে এটা অবস্থান্তর ধাতু। তাহলে কপার 2+ আয়ন এই যে জটিল যৌগ গঠন করে, এবং এর বর্ণ হচ্ছে কি রঙিন, গাঢ় নীল। এদের রঙিন যৌগ গঠন করে, নীল, লাল, সবুজ, হলুদ, কমলা, এই ধরনের রঙিন যৌগ গঠন করবে। তাহলে অবস্থান্তর ধাতুর যৌগগুলো হচ্ছে রঙিন, এবং এরা কি গঠন করতে পারে, জটিল যৌগ গঠন করে। এখানে কপার দেখো, কপার 2+ আয়ন হিসেবে আছে। কপার ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d আর 4s। দেখো কপারের এরকম ইলেকট্রন বিন্যাস ছিল, কপার ডি কি ছিল 10 আর 4s1। কপার 2+ আয়ন গঠনের সময় 4s থেকে ইলেকট্রন চলে গেলে এখানে 0 হয়ে যায়, আর 10 থেকে d10 থেকে আরেকটা ইলেকট্রন চলে গেলে এখানে হয় d9, এখানে হয়ে যায় কত, d9। তাহলে কপারের দেখো এই যে ডি অরবিট, এই অরবিটাল গুলোতে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। এর চতুর্থ শক্তি স্তরটা হচ্ছে যোজ্যতা স্তর, 4s অরবিটাল, 4p অরবিটাল, ওগুলো ফাঁকা আছে। তাহলে কপারের যোজনীয় স্তরের এই 4s 4p কটা অরবিটাল হচ্ছে, 4s একটা, আর 4px, 4py, 4pz, আবার চতুর্থ শক্তি স্তরে 4d ও আছে, 4d, xy, yz, zx, এরকম এই অরবিটাল গুলো ফাঁকা আছে। এই ফাঁকা অরবিটাল গুলোর সাথে অ্যামোনিয়ার লোন পেয়ার ইলেকট্রন, নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন, মনে করো নাইট্রোজেনে লোন পেয়ার ইলেকট্রন আছে, আর এই অরবিটালটা ফাঁকা। এই ফাঁকা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, 4px অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আবিদ বলো। তো দুইটা। দুইটা। তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কি করতে পারে, শেয়ার করতে পারে। যদিও এখানে পরবর্তীতে এটা আমরা দেখবো যে সংকরীকরণের ধারণা প্রয়োগ করব। এখন সংকরীকরণের ধারণা আমাদের জানা নাই, যার জন্য আমি ডাইরেক্ট পারমাণবিক অরবিটালে দেখাচ্ছি। পরবর্তীতে সংকর অরবিটাল গঠন করে আমরা ওটার আলোচনা করব। সংকরীকরণ আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তোমাদের সংকরীকরণের ধারণা যতদিন সায়েন্সে থাকবা, পড়াশোনা করবা, এটা লাগবেই, রসায়নের সাথে যতদিন রিলেটেড থাকবা আর কি। তো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে একটা লেকচার হবে নেক্সট লেকচারটা, সংকরীকরণ। আচ্ছা যাই হোক, এরকম করে চারটা অরবিটালের সাথে চারটা অ্যামোনিয়া কি করতে পারে, সন্নিবেশ বন্ধন গঠন করে এই যে টেট্রাঅ্যামিন কপার আয়ন গঠন করে। তাহলে কপারের যোজনীয় স্তরে কি আছে, ফাঁকা 4s অরবিটাল আছে, 4p আছে, 4d আছে। এই ফাঁকা অরবিটাল গুলোর সাথে চারটা অ্যামোনিয়া, চারটা সন্নিবেশ বন্ধন গঠন করে টেট্রাঅ্যামিন কপার 2+ আয়ন গঠন করে। তাহলে এই জন্য বলা হয় অবস্থান্তর ধাতুগুলো কি করে, জটিল যৌগ গঠন করে, লিগ্যান্ডের লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করে। ওকে, তো
আমরা আরেকটু দেখি, খেয়াল করো। তাহলে লিগ্যান্ড কাকে বলে? যে যে সকল অণু বা আয়ন বা অন্য কোনো অণু বা আয়নকে কি করে, মুক্তজোড় ইলেকট্রন যোগান দিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করে, তাদেরকেই বলা হচ্ছে লিগ্যান্ড। সহজ কথায় যারা লোন পেয়ার ইলেকট্রনের সাহায্যে সন্নিবেশ বন্ধন গঠন করে তারাই হচ্ছে কি লিগ্যান্ড। তবে যারা দাতা লোন পেয়ার ইলেকট্রন যোগান দেয় তারা হচ্ছে লিগ্যান্ড, আর যারা আবার গ্রহণ করে তারা হচ্ছে গ্রহীতা। ওকে। আর লিগ্যান্ড সমূহ লুইস অ্যাসিড, এই যে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড সমূহ লুইস অ্যাসিড না, লুইস ক্ষার হবে, এখানে ভুল আছে। কি হবে? লিগ্যান্ড সমূহ লুইস ক্ষার। আর এখানে ইলেকট্রন গ্রহণ করে না, এটা কি হবে তাহলে? দান করে তাদেরকে কি বলা হয়? লুইস ক্ষার বলে। তাহলে লিগ্যান্ড সমূহ হচ্ছে কি লুইস ক্ষার, এরা লোন পেয়ার ইলেকট্রন দান করে। যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে তারা লুইস ক্ষার, আর যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। এই যে দেখো, তীব্রতার ভিত্তিতে লিগ্যান্ড দুই প্রকার, একটা হচ্ছে কি সবল লিগ্যান্ড, যারা খুব দ্রুত লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে। দেখা যাচ্ছে না। দেখাচ্ছে না? না স্যার, আসছে স্যার। ওকে। তাহলে সবল লিগ্যান্ড কারা? যারা খুব দ্রুত সহজে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে তারা সবল লিগ্যান্ড। আর একটা হচ্ছে দুর্বল লিগ্যান্ড, যারা দ্রুত লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারে না তারা হচ্ছে দুর্বল লিগ্যান্ড। তাহলে ওই যে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে। যেমন দেখো, নিকেল টেট্রাকার্বনিল, এটা একটা কি জটিল যৌগ, NiCO4, নিকেল টেট্রাকার্বনিল। কার্বন মনোক্সাইডের জটিল আয়নে লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে এর কার্বনিল। ইম্পর্টেন্ট, কি নাম? কার্বনিল। আর সায়ানাইটের লিগ্যান্ড হিসেবে নাম হয় সায়ানো, অথবা এটা পূর্বপদ হিসেবে সায়ানো, আর পরপদ হিসেবে নাম হলে এর নাম হয় সায়ানাইট। যেমন ক্লোরিনের পরপদ হিসেবে নাম হয় ক্লোরাইড। অ্যামোনিয়ার লিগ্যান্ড হিসেবে নাম অ্যামিন। এগুলো নাম একটু মুখস্থ করে ফেলো। আর এই অধ্যায়ের বই থেকে শেষের দিকে দেখবা যে এগুলার লিগ্যান্ডের নাম দেয়া আছে, একবারে তৃতীয় অধ্যায়ের শেষের দিকে লিগ্যান্ডের নামগুলো দেয়া আছে। অ্যামোনিয়ার নাম অ্যামিন, পানির নাম একুয়া। পানির নাম কি? লিগ্যান্ড হিসেবে নাম একুয়া। যেমন ধরো একটা ফেরাস আয়ন 2+, এর সাথে পানি 6টা অণু যুক্ত হয়েছে, তো পানির চার্জ হচ্ছে 0, আর আয়রন 2+, এখানে 2+ আয়ন, তাহলে এটার নাম হচ্ছে হেক্সা একুয়া ফেরাস। হেক্সা একুয়া কি আয়রন 2, হেক্সা একুয়া আয়রন 2 বা ফেরাস আয়ন বলতে পারে। তাহলে এখানে লিগ্যান্ড হিসেবে পানির নাম হচ্ছে একুয়া, মাথায় রাখবা। লিগ্যান্ড হিসেবে অ্যামোনিয়ার নাম অ্যামিন, সিওর নাম কার্বনিল, এনোর নাম নাইট্রোসিল। এনো যদি লিগ্যান্ড হিসেবে থাকে এটার নাম হচ্ছে নাইট্রোসিল। আর এটার নাম লিগ্যান্ড হিসেবে পূর্বপদ হিসেবে নাম সাধারণত হয় ছায়ানো। পরপদ হিসেবে লিগ্যান্ডের নাম খুব কম ইউজ হয়, তবে যদি ইউজ করো তাহলে নাম হয়ে যাবে সায়ানাইট। ওকে। তো নামকরণ আমরা আবার জটিল যৌগের নামকরণ ডিটেলস একবারে এই অধ্যায়ের শেষে, যেহেতু টপিকসটা শেষে আলোচনা করব, তারপরও বিভিন্ন জটিল যৌগ যেহেতু আমাদের আলোচনা করতে হবে, নামগুলো চলে আসবে, একটু জানাই দিলাম। আচ্ছা, যাদের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে তাদেরকে বলা হয় একদন্তী লিগ্যান্ড। একদন্তী লিগ্যান্ড, এটা নাইট্রোজেনের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে। পানির অণুতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু শেয়ার করতে পারে এক জোড়া।
প্লিজ একটু ইয়েটা অফ করে দাও, মিউট করে দাও। আচ্ছা, তাহলে ক্লোরাইডে 4 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকলেও এটা শেয়ার করতে পারে 1 জোড়া, এই জন্য এটা কি একদন্তী লিগ্যান্ড। সায়ানাইটে নাইট্রোজেনের 1 জোড়া শেয়ার করতে পারে, কার্বন মনোক্সাইডে অক্সিজেনের কি 1 জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে। তো এই জন্য এগুলা একদন্তী লিগ্যান্ড, মাথায় রাখবে। আবার বহুদন্তী লিগ্যান্ড আছে, দ্বিদন্তী, ত্রিদন্তী, চতুর্দন্তী, এরকম। খেয়াল করো, দ্বিদন্তী লিগ্যান্ড ইথিলিন ডাইএমিন, দেখো CH2 বন্ড, সেটা এমিন হবে না? হ্যাঁ এমিন হবে স্যার, ইথিলিন ডাইএমিন। না, এটা এমিন হবে না, এটা অ্যামিন। শোনো, NH2 এটা হচ্ছে জৈব যৌগে কার্বনিল মূলক হিসেবে কার্যকরী মূলক হিসেবে থাকলে এটার নাম অ্যামিন, শুধু অ্যামিন। পরপদ হিসেবে এটার নাম হয় অ্যামিন। আর এটাই যদি কি পূর্বপদ হিসেবে নামকরণ করি, নাম হবে অ্যামিনো। পূর্বপদ হিসেবে নামের শেষে সাধারণত ও যুক্ত হয়। তাহলে এটার নাম পূর্বপদ হিসেবে অ্যামিনো, পরপদ হিসেবে অ্যামিন। আর ওটা লিগ্যান্ড হিসেবে NH3 যখন থাকে তার নাম হয় অ্যামিন। পার্থক্যটা বুঝছো কি? জি স্যার, বুঝতে পারছি। আমি স্যার লিগ্যান্ড হলে এমিন। হ্যাঁ, শুধু অ্যামোনিয়ার না, শুধু অ্যামোনিয়ার লিগ্যান্ড হিসেবে নাম অ্যামিন, কিন্তু জৈব যৌগে যখন এটা থাকবে NH2, এই NH2 মূলকটার নাম অ্যামিন সাধারণভাবে। দেখো, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে এইখানে দেখো, এই যে দুইটা কার্বনের দুই পাশে দুইটা অ্যামিনো মূলক আছে, অ্যামিনো মূলক, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন, দুই পাশে দুইটা অ্যামিন, এই জন্য ডাইঅ্যামিন, ঠিক আছে? আর এটার যদি এই যে অ্যামিনের নামটা, এই ডাইঅ্যামিন নামটা যদি আমরা পূর্বে করে দেই, তখন কিন্তু হয়ে যাবে ডাইঅ্যামিনো, আর ইথিলিন তখন হবে না, তখন হবে ডাইঅ্যামিনো ইথেন। জৈব যৌগের নামকরণ এগুলাও তোমাদের 9 এ 10 এ ছিল না, তো আপাতত এটার নাম মনে রাখো যে ইথিলিন ডাইঅ্যামিন। ওই নিয়মগুলো সবগুলো একখানে না করি, আপাতত এটা মাথায় রাখো, ইথিলিন ডাইঅ্যামিন। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, এরকম NH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড NH, তারপর আবার কি CH2, একটু উপরের দিকে দিচ্ছি, CH2 এটা সোজা করে দেওয়া যাইতো, তারপর কি NH2। এটা দুইটা ইথিলিন আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাইইথিলিন, আর এমিনোমূলক 3টা, এই জন্য ডাইইথিলিন ট্রাইঅ্যামিন। ডাইইথিলিন ট্রাইঅ্যামিন, এরকম ট্রাইইথিলিন টেট্রামিন। তাহলে এখানে NH2 টা থাকবে না, এখানে যদি আরেকটা ইথিলিন গ্রুপ আসে, CH2 বন্ড CH2, তারপর এখানে কি NH2, মাঝখানের ওই যে যখন থাকবে তখন NH, এটা 2 ডিগ্রি এমিন মূলক, এটা 1 ডিগ্রি এমিন মূলক, এগুলো আমরা জৈব রসায়নে পড়বো পরে। তখন কিন্তু এখানে আর 2টা থাকবে না যদি মাঝখানে হয়। ওকে, তাহলে এরকম, তাহলে এই নাইট্রোজেনে একটা মুক্তজোড় ইলেকট্রন, এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, এই নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন, এইগুলা কি করতে পারে, যতটা অ্যামিনো গ্রুপ ঠিক ততটা দাব সন্নিবেশ বন্ধন গঠনের জন্য কি এরা লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে। এদিক থেকে একটা শেয়ার করবে, এদিক থেকে একটা শেয়ার করবে। তাহলে এইভাবে এই যে একটা কপারে 4টা যে লিগ্যান্ড শেয়ার করতে পারে, এভাবে 4টাই 4 দিক থেকে শেয়ার করতে পারে একবারে। তাহলে এভাবে ওই যে কি বহুদন্তী লিগ্যান্ড গুলো অবস্থান্তর ধাতুর সাথে এটাকে কি বলা হয়, চিলেট যৌগ গঠন করে, এদেরকে বলা হয় চিলেট যৌগ। যদি একসাথে অনেকগুলো কি বহুদন্তী একসাথে বহুদন্তী লিগ্যান্ড অনেকগুলো সন্নিবেশ বন্ধন গঠন করে,
যে যৌগ গঠন করে সেটার নাম চিলেট যৌগ। এগুলো আমরা এখন আলোচনা করব না, শুধু নামটা জেনে রাখো। পরিভাষা একদিনে তো আর মুখস্থ হবে না, দুই একটা করে পরিভাষা শিখবা, তারপর এটা আয়ত্তে আসবে। চিলেট যৌগ, তাহলে এভাবে ওই যে কাঁকড়ার চিলেট মানে কাঁকড়ার কামড়, দুই পাশ থেকে মনে করো কি কপারকে ধরছে, তাহলে কাঁকড়ার কামড়। তাহলে এভাবে একটা কি চক্রাকার কি চক্র তৈরি হয়েছে। এটা আরেকটার নাম খাঁচা যৌগ। খাঁচা যৌগ, খাঁচার মতো তৈরি হয়, মানে ওকে ঘিরে রাখছে, খাঁচার মধ্যে বন্দি করে রাখছে এই কপার আয়নকে। এই জন্য এটার আরেকটা নাম খাঁচা যৌগ বা কাঁকড়ার কামড়ের মতো দুই পাশ থেকে ধরে, বিভিন্ন পাশ থেকে ধরে বলে এটার নাম কি চিলেট যৌগ। অনেক সময় এটার উচ্চারণটা আবার কিলেটও হয়, কেউ কেউ কিলেট করে, কেউ সিলেট করে, দুটাই বইয়ে ব্যবহার হয়, মাথায় রাখবা। ওকে, আমরা আর একটু জাস্ট চতুর্দন্তি লিগ্যান্ড গেল, পঞ্চদন্তি লিগ্যান্ড তাহলে ইথিলিন ডাইএমিন ট্রাইএসিটেট আয়ন, ইথিলিন ডাইএমিন ট্রাইএসিটেট আয়ন। আর ষড়দন্তি লিগ্যান্ডের নামগুলো আপাতত মনে রাখো, সংকেত অত দরকার নেই, পরে সংকেত শিখবা। ইথিলিন ডাইএমিন কি টেট্রা এসিটেট আয়ন, ইথিলিন ডাইএমিন টেট্রা এসিটেট আয়ন। আচ্ছা, এটা সংকেতটা দেই তাহলে বুঝতে পারবো আর কি। সংকেতটা বড়, দেখে ভয় পাওয়ার কিছু নাই। ওই যে আমাদের ইথিলিন ডাইএমিনের নাইট্রোজেন ছিল, এখানে নাইট্রোজেন ছিল, এই পাশে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনের পরিবর্তে একটা এসিটিক অ্যাসিড গ্রুপ, তাহলে তার একটা হাইড্রোজেন থাকবে না, CH2COOH। একটা হাইড্রোজেনের পরিবর্তে CH2COOH, এখানে আরেকটা হাইড্রোজেনের পরিবর্তে CH2COOH, এখানে আরেকটা হাইড্রোজেনের পরিবর্তে CH2COOH, এখানে হাইড্রোজেনের পরিবর্তে কি হবে CH2COOH ইত্যাদি হতে পারে। ওকে, এটার নাম এই যে ইথিলিন, তারপর কি দুই পাশে নাইট্রোজেন থাকলে ওই নাইট্রোজেন এটা কি এমিনো গ্রুপ হিসেবে ছিল, তাহলে মূল নাম হিসেবে এমিনো, তাহলে ডাইঅ্যামিন। আর এই যে একটা দুইটা তিনটা চারটা এসিটিক অ্যাসিড গ্রুপ আছে, এজন্য এটার নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। এখন কোনো কারণে এর হাইড্রোজেন গুলো যদি হাইড্রোজেন আয়ন হিসেবে দ্রবণে চলে যায়, তাহলে হাইড্রোজেন আয়ন গুলো আর থাকবে না, তখন কি হয়ে যাবে, এদের এখানে কি থাকবে, ঋণাত্মক চার্জ। এটার নাম হবে কি ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা এসিটেট, এসিটিক অ্যাসিডের হাইড্রোজেন চলে গেলে এসিটেট আয়ন, টেট্রা এসিটেট আয়ন, তখন এখানে 4- এই যে -1 -1 -1 -1 4-, তাহলে এইভাবে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা এসিটেট আয়ন। তাহলে এটা একটা ষড়দন্ত্রী লিগ্যান্ড। অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন এক জোড়া, এখানে এক জোড়া, এখানে নাইট্রোজেনের এক জোড়া, এই নাইট্রোজেনের এক জোড়া, এই অক্সিজেনের এক জোড়া, এই অক্সিজেনের এক জোড়া সন্নিবেশ বন্ধন গঠনে ব্যবহৃত হয়। একসাথে 6টা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে বলে এটা ষড়দন্ত্রী লিগ্যান্ড। আর যদি এখানে খেয়াল করো এই গ্রুপটা না থাকে, শুধু যদি এখানে একটা হাইড্রোজেন থাকে, তাহলে এটা ইথিলিন ডাইঅ্যামিন ট্রাই এসিটেট আয়ন, তাহলে এখানে হাইড্রোজেন ট্রাই এসিটেট আয়ন। বোঝা গেছে? এটা এরকম হতে পারে। তো আজকে এই পর্যন্তই, আমরা লিগ্যান্ড পর্যন্ত মোটামুটি বুঝলাম। তো এর পরের দিন আমরা জটিল যৌগ জটিল আয়ন কাকে বলে এটা পড়তে পারবা তোমরা, এগুলো পড়াই দিছি। যে সকল যৌগ বা আয়নে সন্নিবেশ সমজীবী বন্ধন বিদ্যমান তাদেরকে জটিল যৌগ বা জটিল আয়ন বলে। জটিল যৌগের মধ্যে যদি সন্নিবেশ বন্ধন থাকে তাহলে সেটাই একটা জটিল যৌগ, আর জটিল আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন থাকে বলে এটা কি জটিল আয়ন। ওকে।
তার মানে সন্নিবেশ বন্ধন যুক্ত যৌগগুলোকে জটিল যৌগ, সন্নিবেশ বন্ধন যুক্ত আয়নগুলোকে সন্নিবেশ আয়ন বলে, জটিল আয়ন বলে। আর লুইস অ্যাসিড, লুইস ক্ষারের সংজ্ঞা বলছি, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে লুইস অ্যাসিড বলে, আর যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তাদেরকে লুইস ক্ষারক বলে। এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, যদি আমরা এটাকে সমযোজী বন্ধন হিসাবে দেখি, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন, অ্যালুমিনিয়ামের যোজনী স্তরে 3টে ইলেকট্রন আছে। তাহলে 3টে ইলেকট্রন শেয়ার করলে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে আরো এক জোড়া ইলেকট্রন আসলে অষ্টক পূরণ হয়। এজন্য এটা কি করতে পারে, ওই লিগ্যান্ডের এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন শেয়ার করতে পারে এখানে। তাহলে এজন্য যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে লুইস অ্যাসিড। আর সন্নিবেশ বন্ধন গঠনের সময় এদেরকে বলা হয় গ্রহিতা। ওকে, আর অ্যামোনিয়া পানি এগুলা তো হচ্ছে কি লুইস ক্ষারক, যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। আজকে এই পর্যন্তই, তোমাদের এখনই আমি হচ্ছে কি দিয়ে দেবো